সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। বলছি, তোমাদের কারো ভূত দেখার অভিজ্ঞতা আছে? ভূত? মহারাজ, ভূত বলে কিছুই নেই আমার কাছে, সবটাই ভবিষ্যৎ। ভূত মানে সবটাই অদ্ভুত। ওরে বাবা, মন্ত্রী মশাই দেখছে খুব বড় বড় কথা বলছেন। তার মানে আপনার ভূতের ভয় নেই? মন্ত্রী, তোমার এই সাহস দেখে আমি মুগ্ধ। আমি চাই তোমার এই সাহস কৃষ্ণনগরের প্রতিটা শিশু যেন জানতে পারে। তাই আমি তোমাকে সাহস রত্ন উপাধি দিলাম, আর আজ থেকে তোমার বেতনও বাড়িয়ে দিলাম। এই না হলে মহারাজ, এখানে যোগ্যতার কোনো বিচার হলো না, অথচ বেতন বেড়ে গেল। আমিও ছাড়বো না, প্রমাণ করেই ছাড়বো মন্ত্রী মশাই ভীতু। দেখো গোপাল, দেখো মন্ত্রীর কত সাহস। আমিও আজ থেকে না, আস্তে আস্তে ভয়কে জয় করি। তোমরাও আস্তে আস্তে ভয়কে জয় করো। আরে, আমার শ্বশুর বাড়ি তো শ্মশানের কাছে। কত রাত গেছে আমি শ্মশানের মধ্যে বসে রাত কাটিয়েছি। শোনো শোনো, মন্ত্রী কি বলছে শোনো। শ্মশানের মধ্যে রাত্রি যাব। মন্ত্রী, তোমার কথা শুনে রোমকূপে আমার শিহরণ যাচ্ছে। বলো বলো শুনি। একদিনের কথা আমার মনে আছে মহারাজ। সেদিন ছিল অমাবস্যা, চারিদিক অন্ধকার। আমি একটা বট গাছের নিচে বসলাম। হঠাৎ 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 কি? হঠাৎ একটা ঠান্ডা হাত আমার গায়ের উপর পড়ল। ঠান্ডা হাত, মাথায় হাত, করছে ভয়। করবো জয়। তারপর বলো, থেমো না। কার হাত? খারাপা কোনো মরা মানুষের। আমি তাকালাম, তারপর হাতটাকে ধরে দূরে ছুঁড়ে ফেলে দিলাম। আজ বোধহয় রাজসভার কাজকর্ম হবে না, সারাদিন ধরে মন্ত্রী মশাইয়ের এই গুল শুনে যেতে হবে। ঘুম পাচ্ছে মহারাজ। সে কি, এই রোমহর্ষ ঘটনা শুনে তোমার ঘুম পাচ্ছে? গল্প শুনলে ঘুম এসে যায়, কি করব? ওই যে ছেলে ভুলানো গল্প শুনিয়ে মা ঠাকুমারা বাচ্চাদের ঘুম পাড়াতো, এটা সেই রকম আর কি। মন্ত্রীর এই ঘটনাগুলোকে তোমার গল্প মনে হলো? ছি ছি গোপাল, এটা কিন্তু আমি তোমার কাছে আশা করি। মন্ত্রীকে তুমি দেখতে পারো না, যারে দেখতে নারী তার চলন বাঁকা। গোপাল, তোমার যদি মন্ত্রীর জীবনের ঘটনাগুলো শুনতে ভালো না লাগে তাও চলে যাও। আর ভীতু মানুষের এখানে না থাকাই ভালো। যাও যাও, তুমি আজকের মতো বাড়ি যাও। কাল এসো। কাল আমি আমার মন্ত্রীকে রাজসভায় সর্বসমক্ষে সাহস রত্ন উপাধি দেব। কাল সবাইকে রাজসভায় কিন্তু আসতে হবে, বাধ্যতামূলক। গোপাল, কালকে না এলে কিন্তু তোমার 1 মাসের বেতন কাটা যাবে। বেশ হয়েছে, এখন আমার দিন। গালগপ্প করব আর 2 পয়সা কামাবো। এবার মহারাজকে বলবো সাহসী তৈরি করবার জন্যে একটা বিদ্যালয় তৈরি করতে হবে। কাল যখন উপাধি পাবো তখন প্রস্তাবটা দেব। ঠিক আছে মহারাজ, আজ তবে যাই। গল্প শুনে বেশ ঘুম পেয়ে গেছে, আজ একটু দিবানিদ্রা দেব। চললাম মহারাজ। কি গো গোপাল দাদু, আজ এত তাড়াতাড়ি চলে এলে? তোমার কি শরীর খারাপ? না রে, শরীর খারাপ হতে যাবে কেন? আজ আমার মন খুব ভালো। সবে তো অনর্থ দিবস পাওয়া গেল, তো আজ একটু দিবানিদ্রা দেব, বুঝলি? ও তাই, তাহলে তুমি দিবানিদ্রাটা আর আমরা খেলি। হ্যাঁ, খেলা কর, তবে তোদের দরকার পড়বে একজন সাহস রত্নের সাহসের পরীক্ষা নিতে হবে। সাহস রত্ন? সে কে গো গোপাল দাদু? এ নামে তো কেউ কৃষ্ণনগরে নেই। আজ নেই, কিন্তু কাল থেকে আসবে, পরে সব জানতে পারবে। চলি রে। গিন্নি, ও গিন্নি, আজ খুব ভালো খবর আছে। তুমি গেলে কোথায়? আরে, এই মাসে তোমার 10 ভরি সীতাহার নিশ্চিত। তবু কথা কয় না। আরে, তুমি গেলে কোথায়? হ্যাঁ, এ আবার কি? চিঠি? বউয়ের চিঠি? পরম পূজনীয় স্বামী, প্রতি মাসে তুমি আমায় 7 নলি সোনার সীতাহার দেব বলে প্রতিশ্রুতি দিচ্ছ, কিন্তু বাস্তবে দিচ্ছ না। মাসের পর মাস তোমার প্রতিশ্রুতি নিয়ে আমি আর থাকতে পারছি না, তাই চললাম। সীতাহার গলায় পরিয়ে আমাকে তোমার শ্বশুর বাড়ি থেকে তোমার বাড়ি নিয়ে যাবে, নইলে আর কোনোদিন তোমার বাড়িতে ফিরবো না। আমি খুব রেগে আছি। ইতি তোমার গিন্নি। মরেছি। একা রাত কাটাতে হবে? আমার তো খুব ভূতের ভয়। কি করি? যাই, কিছু একটা ভুজুং ভাজুং দিয়ে বটা ঘটাকে রাজি করাই।
বটা ঘটা বাড়ি আছিস? বটা ঘটা। বলুন মন্ত্রী মশাই, আপনার কি উপকারে লাগতে পারি? শোন বটা ঘটা, গোপন সূত্রে খবর এসেছে আমাকে মারবার জন্য বিদেশি শক্তি সক্রিয়। তারা যে কোনো সময়ে আমাকে মারবে। আজ বাড়িতে গিন্নিও নেই, তাই তোরাই আমার ভরসা। চল। মানে আমাদের সারা রাত জেগে আপনাকে পাহারা দিতে হবে? হ্যাঁ, তাই তোদের কাছে আসা। এর জন্য তোরা দুজনে এক মোহর করে পাবি প্রতিদিন। এক মোহরে সারা রাত? মানে খুব কম হলো না? বুঝেছি, চাপ দিয়ে টাকা বেশি নেবার ধান্দা। ঠিক আছে, কোনো রকমে এই যাত্রাটা উতরোই, তারপর তোদেরও ছাঁটবো। ঠিক আছে, শোন, তোদের প্রতিদিন আমি 2 মোহর করে দেব। এবার তো রাজি হয়ে যা। একটু দুজনে আলোচনা করে নি মন্ত্রী মশাই। হ্যাঁ হ্যাঁ, যাতে আমরাও না ঠকি আর আপনিও না ঠকেন। কি ঠিক বললাম? হ্যাঁ, ঠিকই আছে। হাতি কাদায় পড়লে পরে চামচিকিতেও লাথি মারে। ঠিক আছে। আরে 2 মোহর কম নয়। রাজি মন্ত্রী মশাই, আমরা কম সম করেই বললাম। কি বল ঘটা? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি ঠিকই আছে। 2 মোহরেই রাজি। তোরা বড় পাজি। চল তাহলে। চলুন চলুন। শোন, কেউ কিন্তু ঘুমিয়ে পড়বি না। তোরা ঘুমিয়ে পড়লে তোদের ঘুমের মধ্যে যদি সেই গুপ্ত শত্রু এসে আমাকে মেরে ফেলে, তাহলে তোরা তো তোদের মন্ত্রীকে চিরদিনের মতো হারাবি রে। আর একটা কথা, তোরা যে আমার বাড়িতে রাতে ছিলিস এটা কিন্তু কাউকে বলবি না। জানিস তো, আমার আবার শত্রুর অভাব নেই। এমনকি মহারাজ পর্যন্ত আমার শত্রু। ঠিক আছে মন্ত্রী মশাই, আমরা দুজনে দু চোখের পাতা এক করব না, আর কাউকে বলবো না। তাহলে আমি নিশ্চিন্তে ঘুমোই। হ্যাঁ, আপনি ঘুমন, আমরা জাগি। আর মশার কামড় খাই। আরে এত সকাল সকাল বটা ঘটাকে দেখছি। ওইদিকে তো মন্ত্রীর বাড়ি। এত সকালে মন্ত্রীর বাড়িতে কি করছিল? জানতে হচ্ছে। কেমন কেমন যেন গন্ধ পাচ্ছি। এই বটা, দেখ দেখ, গোপাল দাদা দাঁড়িয়ে। মরতে ভয় পাবি না, নির্দ্বিধায় চলে চল। আমাকে দেখে থেমে গেল কেন? তার মানে গন্ধ আছে। কি হে বটা ঘটা, এত সকালে কোত্থেকে আসছিস? মন্ত্রী মশাইয়ের বাড়ি থেকে নিশ্চয়ই। হ্যাঁ, মন্ত্রী মশাইয়ের বাড়ি? না 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 না, কারুর বাড়িতেই রাত কাটাতে যাইনি। দেখলি, ঠাকুর ঘরে কে রে? আমি তো কলা খাইনি। বলি, আমি কি তোদের বলেছি যে তোরা মন্ত্রীর ঘরে গিয়ে রাত কাটিয়েছিস? না, তা বলিনি গোপাল দাদা, কিন্তু পরের প্রশ্নটা তো করতেই, তাই আগে ভাগেই বলে দিলাম যে আমরা মন্ত্রীর বাড়ি যাইনি। এতে করে কি হলো? এই তোমাকে আর কষ্ট করে জিজ্ঞেস করতে হলো না। যা কষ্ট আমাদের করতে হলো। বুঝলাম। তা এত সকালে কি করছিস? ওই যে কাল রাতে গুরুপাক খাওয়া হয়ে গেছে তো, তাই একটু প্রাতঃ ভ্রমণ করে হজম করছিলাম। ও, কালকে রাতের গুরুপাক খাওয়া আজ সকালে হজম করছিস? বাহ, চমৎকার। হজম কর, হজম কর। কিন্তু আমার হজম হলো না বটা ঘটা। কি হজম হলো না গোপাল দাদা? ওই তোদের গুরুপাক। যাই, বাজার যাই, আজ আবার তাড়াতাড়ি রাত সভায় যেতে হবে। এই তো সবাই এসে গেছে, তাহলে আজকে সভা শুরু করি। কই গো সভা কবি, তোমাকে বলেছিলাম না মন্ত্রীকে নিয়ে একটা বেশ চাঁদরেল কবিতা লিখতে, তা কি লিখলে? প্রণাম মহারাজ, আপনার চরণে শত কোটি প্রণাম করে আমার লেখা কবিতা পড়তে শুরু করি। মন্ত্রীমশাই মস্ত বীর, করেন না ভয়ে ভূতে, উল্টে ভূতেই ভয় পায় মন্ত্রীমশাইকে ছুঁতে। বাহ 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 বাহ, চমৎকার। ভূত ভয়ে পায়, বাহ, বিষয়টা তো বেশ সুন্দর লিখেছো। ভূত যখন ভয় পায় তখন ভূতের মুখটা কেমন হয় মন্ত্রী মশাই? জানতে বড় ইচ্ছে করছে। আপনি নিশ্চয়ই দেখেছেন। বলুন না, বলুন না মন্ত্রী মশাই। কি সব উল্টোপাল্টা কথা বলছো গোপাল? আরে ভূতকে কিভাবে দেখবো? ভূত বলে কিছু আছে নাকি? তাই নাকি? তা আজ সকালে বটা ঘটাকে দেখলাম। এই রে, বটা ঘটা আবার বেফাস কিছু বলে ফেললো নাকি? আচ্ছা গোপাল, ভূতের সাথে বটা ঘটার কি সম্পর্ক? সত্যি তো হচ্ছে ভূতের কথা,
তুমি নিয়ে এলে বটা ঘটা, একজন উপাধি পাবে আর তোমার হিংসেতে বুক ফাটছে। মনে সাহস আনো, দেখবে তুমিও ওই সাহস রত্ন উপাধি পাবে। এখন আমি আমার মন্ত্রীকে সাহস রত্ন উপাধি দেব। না না, তোমরা সবাই উঠে দাঁড়াও, সভা করি, কবিতা বলা শুরু কর। ওই মা, আবার কবিতা? আচ্ছা, দেখি চেষ্টা করি। আমি তো স্বভাব কবি। মন্ত্রীমশাই মন্ত্রীমশাই, ধন্য আপনার তেজ, ভূতগুলো সব ভয় পালায় গুটিয়ে সবার লেজ। বাহ বাহ সভা কবি, তুমি তো জন্ম কবি। মন্ত্রী এসো এসো, আজ থেকে তুমি এই কৃষ্ণনগরের সবচেয়ে সাহসী ব্যক্তি। আদিক্ষেতা, আপনার পেছনে আমার বানর সেনাকে লাগাচ্ছি, দেখবে কত ধানে কত চাল। এই তোদের কাছেই যাচ্ছিলাম। কেন গোপাল দাদু, কোনো কাজ আছে? আছে আছে, একজনের খবর চাই। কার গো গোপাল দাদু? বটা ঘটার খবর আমার চাই। ঠিক আছে, আজ রাত্রেই আমরা খবর নেব। জানি আমার বানর সেনা আছে যখন, তখন আমার আর ভাবনা নেই। চলি রে, তোদের ওপর তোদের গোপাল দাদুর সম্মান নির্ভর করছে, এটা মনে রাখিস। তুমি নিশ্চিন্তে বাড়ি যাও। চল ঘটা, আবার রাত জাগতে হবে। কি জীবন দেখ, মন্ত্রী মশাই ঘুমাবেন আর আমাদের পাহারা দিতে হবে। উফ, কি মশা কামড়ায়। এই মশার কামড়ের বিনিময়ে মাত্র মাত্র 2টো মোহর। আজ বলবো 2 মোহরে চলবে না। হ্যাঁ, সারা রাত ধরে হাজার হাজার মশা কামড়ায়। আর আমাদের শরীর থেকে কয়েক কিলোগ্রাম করে রক্ত চুষে নেয়। বটা ঘটা রোজ মন্ত্রীমশাইয়ের ঘরে পাহারা দিতে যায়। বটা ঘটার পেছনে চল, তাহলে বুঝতে পারবো ব্যাপারটা কি। তাহলে আর মায়া বাড়িয়ে কি হবে? চল যাই, পাহারা দিতে হবে। হ্যাঁ চল। চল। কি হলো বটা ঘটা, এখন এলো না কেন? এদিকে রাত হয়ে যাচ্ছে, ঘুমে একবারে চোখ জুড়িয়ে যাচ্ছে, এদিকে ভয়ে ঘুমোতেও পারছি না। ওরে বাবা, কি শব্দ! ভূত! ভূত! রাম 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 রাম। ওরে বাবা, মাঝে মাঝে এমন এমন হাওয়া দেয় না, কেমন ভয় করে। ও বাবা, গাটা কেমন চমচম করে ওঠে। ওরে বাবা রে, আসুক, 2 মোহর চাওয়া বার করব। এইবার জানলা দিয়ে দেখতে হবে। চল দেখি কি হচ্ছে ভেতরে। কি হলো? আপনি এভাবে বসে আছেন কেন? আপনি কি ভয় পেয়েছেন? ভূতের ভয়? কি রে, তোরা এত দেরি করলি? আমার তো ঘুমে চোখ জুড়িয়ে যাচ্ছিল। আমার ভূতের ভয় নেই, সে তো তোরা জানিস। আমার ভয় শুধু গুপ্ত শত্রুর। আমাকে মারলে এই কৃষ্ণনগর অভিভাবকহীন হয়ে যাবে, সেটা কি জানিস? নে, তোরা এবার পাহারা দিতে শুরু কর, আমি এখন ঘুমাবো। আমার মাথাটাকে এবার একটু বিশ্রাম দিতে হবে। সে মন্ত্রীমশাই আপনার পা, চোখ, মাথা, হাত সব কিছুর বিশ্রাম দিন, কিন্তু একটা কথা আপনাকে বলি, এবার কিন্তু আর ওই 2টো মোহরে হবে না। হ্যাঁ, মানে? মানে ওটা 3 করতে হবে। 3 দিন আর বাকি সব আমাদের উপর ছেড়ে দিন। এই তো চাপ দিয়ে মাপছিস, ঠিক আছে, দেবো দেবো, আমি 3টে করে মোহরই দেবো। কাল সকালে যাবার সময় নিয়ে নিস। আমার গিন্নি যদি বাপের বাড়ি না যেত, তাহলে কি আর তোদের ডাকতাম? ঘুমোবি না কিন্তু, তোদের ঘুমিয়ে পড়া দেখে গুপ্ত শত্রু যদি আমাকে মারে। আপনার কোনো চিন্তা নেই মন্ত্রীমশাই, আপনি নিশ্চিন্তে নাক ডাকিয়ে ঘুমিয়ে পড়ুন। আমাদের মশাই ঘুমোতে দেবে না। পুরো ব্যাপারটা বুঝে গেছি। চল, কাল সকালে গোপাল দাদুকে সব জানাবো। চল। গোপাল দাদু, দারুণ খবর। মন্ত্রীমশাইয়ের বউ বাপের বাড়ি গেছে। মন্ত্রীমশাই তো ভূতের ভয় কাবু। তবে বলছে ওই গুপ্ত শত্রু নাকি মন্ত্রীমশাইকে মারতে চায়, তাই বটা ঘটাকে পাহারা দিতে হয়। এই রাত জাগার জন্যে বটা ঘটা আগে 2টো করে মোহর পেত, আর
এখন ওরা দাবি করছে 3টে করে মোহর। বুঝলাম, তোরা দারুণ কাজ করেছিস। গিন্নি, আমার বানর সেনাকে সকালে না খাইয়ে কিন্তু ছাড়বে না। আমি এখন একটু বেরোবো। এই বলি, সাত সকালে কোথায় যাচ্ছ? হ্যাঁ, এই এসে বলছি। যা। সারা রাত কামড়ে গেছে মশা। উফ, এইভাবে প্রতিদিন মশার কামড়ে আমাদের কি দশা হবে বল দেখি বটা? ওই 3 মোহরেও হবে না, এবার 5টা করে মোহর লাগবে। হ্যাঁ, ভোগ করবে কে মোহরগুলো? হ্যাঁ, মশার কামড়ে কত রোগ হয় জানিস? তোদের গায়ে কিসের দাগ? হ্যাঁ, এই রে গোপাল দাদা, মুখ খুললেই বিপদ। এই মানে কেটে পড়ি। এই ঘটা চল, আজ অনেকটা ভ্রমণ হয়ে গেছে। চল চল। বুঝলে গোপাল দাদা, সকালবেলা এই হেঁটে না হজম খুব ভালো হচ্ছে। আমরা এখন যাই। হ্যাঁ, ঘরে আবার বিস্তর কাজ পড়ে আছে। বুঝলাম। মহারাজের কাছে আমার একটা নিবেদন আছে। তা বলে ফেলো মন্ত্রী। আমি একটা বিদ্যালয় খুলতে চাই মহারাজ। বিদ্যালয়? কিসের জন্য? আমি আমার দেশের সবাইকে সাহসী করতে চাই। বাহ, এ তো খুব ভালো প্রস্তাব। কি বলো গোপাল? আপনার যখন ভালো লেগেছে তখন তো ভালোই। এখানে তো আপনার ভালো লাগাটাই আসল মহারাজ। গোপাল, তুমি ঠিকই বলেছ। তা মন্ত্রী, এই সাহস শেখানোর বিদ্যালয়ের নাম কি দেওয়া যায়? আপনার স্বর্গত পিতামাতার নামে মহারাজ। জায়গা দেখা আছে, কাল গিয়ে জমির মালিককে অগ্রিম দেব। ঠিক আছে, ঠিক আছে, আমি তোমাকে এখন 100 মোহর দিচ্ছি। কি সুন্দর ভাবনা! আমার রাজ্যে সবাই সাহসী। আহা, আমি তো ভাবতেই পারছি না। ও, আজ কার মুখ দেখে উঠেছিলাম কে জানে। ও, ভুজুং ভাজুং দিয়ে 100 মোহর। যা করবার আজকেই করে নাও, কাল এই সময় তোমার সাহসের পরীক্ষা নেবেন মহারাজ। মহারাজ, গোপাল আপনার সঙ্গে দেখা করতে চায়। হ্যাঁ, এত রাতে? দেখুন, কোনো বিশেষ কাজে নিশ্চয়ই আপনার সঙ্গে দেখা করতে চায়। ঠিক আছে। বুঝলে রানী, নিশ্চয়ই গোপালের কিছু অর্থ সাহায্য লাগবে। আজ মন্ত্রীকে 100 মোহর দিয়েছি না, তাই ওরও লাগবে। নাও তো হতে পারে। আপনি মাঝে মাঝে গোপালকে বড্ড ভ্রান্ত বিচার করেন। মাঝে মাঝে গোপাল কিন্তু খুব বাড়াবাড়ি করে ফেলে। কি খবর গোপাল, এত রাতে? আপনাকে আমার সাথে বেরোতে হবে মহারাজ। হ্যাঁ, এত রাতে কোথায়? রাত তো অনেক হয়েছে, এখন তো মহারাজের বিশ্রামের সময়। আর তাছাড়া এত রাতে। রানীমা, আমাকে কি আপনার বিশ্বাস হয় না? আমি জীবিত থাকতে মহারাজের কেউ ক্ষতি করতে পারবে না, কিন্তু মহারাজের সরলতা নিয়ে কেউ কেউ মহারাজকে ঠকাচ্ছে। রানীমা, কি মহারাজ, আপনি এমন মায়ায় আচ্ছন্ন আছেন যে আপনি দেখতেও পাচ্ছেন না। আমি এখন আপনাকে যদি তার নাম বলি তাহলে আপনি বিশ্বাস করবেন না। তাই আপনি আমার সাথে চলুন, নিজের চোখে দেখে বিচার করুন। মহারাজ, আমি আপনার ভালো চাই মহারাজ। গোপাল যখন বলছে আপনি তখন যান মহারাজ। গোপালের প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে। ঠিক আছে, চল। পায়ে হেঁটে যেতে হবে মহারাজ। তাই হবে, কিন্তু একটা কথা, যদি তোমার অনুমান ভুল হয়। আপনি যা শাস্তি দেবেন তা আমি মাথা পেতে নেব। ঠিক আছে, চলো। কি কপাল দেখ ঘটা, একজন নাক ডেকে সুখে ঘুমোচ্ছে আর আমরা সারা রাত ধরে মশা মেরে যাচ্ছি। উফ, ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। গুপ্ত শত্রু খামোকা মন্ত্রী মশাইকে মারতে যাবে। আমার কি মনে হয় জানিস? আমার মনে হয় মন্ত্রী মশাইয়ের ভূতের ভয়। হ্যাঁ, গিন্নিমা নেই তাই একা থাকতে ভয় পায়। হ্যাঁ, সর্বনাশ, একে আমি
সাহস রত্ন দিয়েছি। মহারাজ, আপনার সরলতাকে মন্ত্রী ব্যবহার করে নিজে বড়লোক হতে চায়। আমার মন্ত্রীমশাইয়ের উপর কোনো রাগ নেই, আমার রাগ শুধু মন্ত্রীমশাইয়ের অসততা। চলো, কাল সকালে আমি এর বিচার করব, আর কাল রাজসভায় পটা ঘটাকে নিয়ে আসবে। আমি সব কথা শুনতে চাই। উফ, কি জ্বালা! এই যন্ত্রণা আর কতদিন চলবে কে জানে। এসো এসো আমার বীর মন্ত্রী, কৃষ্ণনগরের গর্ব। আমরা সবাই যে তোমার জন্যই অপেক্ষা করছি। এসো এসো সাহস রত্ন কৃপা সিন্ধু মন্ত্রী। এতদিনে বুঝিলাম তুমি ষড়যন্ত্রী। ঘটা ঘটা, আড়াল থেকে সামনে দাঁড়া। মরেছে, আমি ধরা পড়লাম কি করে? মন্ত্রী, তোমার যে সব কিছু ফাঁস হয়ে গেছে, বটা ঘটা আমাদের কাছে সব বলে ফেলেছে। তা তোমার কি কিছু বলার আছে? না মহারাজ। ব্যাস, তাহলে তোমাকে দেওয়া সব কিছু আমি এই মুহূর্তে ফেরত চাই। মহারাজ দয়া করুন, গিন্নি 7 নলি হার না পেয়ে বাপের বাড়ি চলে গেছে। আমার মাথা ঠিক নেই। আজ আমারও মাথা ঠিক নেই। তোমাকে যা দিয়েছি তা ফেরত দাও, নয়তো রাজসভায় 100 বার কান ধরে ওঠবোস করো। তুমি যা নও তা শাস্তি যাও কেন বলো তো? কাক হয়ে ময়ূরপুচ্ছ ধরে কি লাভ? তোমায় আমি নতুন উপাধি দিলাম, ভিতুর ডিম। না, আজও গোপালের দেখা নেই। ব্যাপারটা যেন কেমন গোলমেলে লাগছে। গোলমাল আবার কি? গোপাল তো ইচ্ছে হলে আসে, না হলে বাড়িতেই বসে থাকে। এ আবার কি কথা? বাড়িতে বসে থাকলেই হবে? তাহলে এই দিকটা দেখবে কে? না না, ব্যাপারটা নিয়ে একটু ভাবার দরকার আছে। গোপাল তো আর শুধু শুধু বাড়িতে বসে থাকা লোক নয়। মহারাজ, জরুরি খবর এসেছে একটা। এসেছো যখন, তখন কে সেই ফেলো। আগে গোপাল দাদা নাকি বেশ অসুস্থ, বাড়তে বাড়তে এখন সেটা এতই বাড়াবাড়ি হয়ে গেছে যে কয়েকদিন সে রাজসভায় আসতে পারবে না। হ্যাঁ, সে কি? তাই নাকি? না 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 না, গোপালকে ওইভাবে ফেলে রাখা যাবে না। বৈদ্য, তুমি এক্ষুনি গিয়ে ব্যাপারটা দেখো। ওকে সারিয়ে তুলতে যা খরচ হয় আমি সেটা করব। হ্যাঁ, এই তো মৌকা, এমন সুযোগ আমি মোটেই ছাড়বো না। কি হলো? তুমি আবার কি বিড়বিড় করছো? না মানে বলছিলাম কি, আমি থাকতে বই তো কেন মহারাজ? তাই তো, মন্ত্রী মশাই তো একাই 150। বেশ বেশ বেশ, তাহলে গোপালকে সুস্থ করে তোলার দায়িত্ব এখন তোমার। দেখি দেখি কত তাড়াতাড়ি তুমি গোপালকে সুস্থ করে তুলতে পারো। ওরে বাবা, মাথা ঘুরছে, একেবারে বনবন করে ঘুরছে। মা গো, আর কি হচ্ছে? আহা আহা, বলি চেপে থাকলে হবে কেন? বলবে তো সব নাকি? ভোঁ করছে, কান দুটো ভোঁ করছে। ভালো করে বলো না কি হচ্ছে? মাথার পরে এবারে কান। সব ঝিমঝিম করছে, হাত পা সব ঝিমঝিম করছে, শরীরটা কেমন যেন হালকা হালকা লাগছে। ও, আমি যেন উড়ে যাচ্ছি মনে হচ্ছে। উড়ে যাচ্ছি বললেই হলো? আমি আছি কি করতে? আর আমাকে আগে ডাকাই বা হয়নি কেন? যতক্ষণ না বাড়াবাড়ি হবে ততক্ষণ কেউ কিছু বুঝতে দেবে না, করতে দেবে। হ্যাঁ, যাক, এবার যা করার সেটা আমরাই করছি। এই সুযোগ, এই তালে যদি জোড়া তালি দিয়ে কোনোভাবে গোপালকে দাঁড় করিয়ে দিতে পারি, তাহলে বরাত খুলে যাবে। দেখি দেখি গোপালের কি হয়েছে। কাছ থেকে না দেখলে কি আর বোঝা যায়? না না না, দেখেও কি আর কিছু বুঝতে পারবে না? ও, ভাবছো বুঝি আমি সামলাতে পারবো না?
অনেকে হয়তো জানে না যে আমি কবিরাজি বিদ্যায় মহাবৈদ্য উপাধি পেয়েছি। মন্ত্রী মশাই তো লম্বা চওড়া দিচ্ছে রে গুলটে। ও তার মানে আপনি কোনো একটা উপায় কিছু করতে পারবেন বলছেন মন্ত্রী মশাই? একটা কি বলছো, কটা লাগবে খালি বলো। আমার কাছে 1001টা টোটকা আছে, ঝট করে দেব আর ফট করে গোপাল দাঁড়িয়ে যাবে। আমাকে আমাকে কেউ এসে ধর না রে, ধর না। সবাই যখন জানেন তখন চটপট কিছু একটা করে দাদুকে দাঁড় করিয়ে দিন না দেখি। ও কিছু না করলেও যে আমার কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। গোপালের এখন যা অবস্থা, তাতে ওই থানকুনি পাতা বেটে তার সঙ্গে একটু রসুন আর খানিকটা আখের গুড় দিয়ে চিবিয়ে খাওয়ানো যায় তাহলে। তার সঙ্গে আবার রসুন থানকুনি? ওরে ওসব শুনিস না, ওসব শুনিস না। আমাকে আমাকে মেরে ফেলার মতলব করছে রে। ওসব ঘাস পাতা কি মানুষে খায়? না, একটু সাদা সর্ষে, খানিকটা মানে তেমন একটা অসুবিধে থাকলে ওই 3টে হত্যুকি কাসুন্দি মিশিয়ে খেয়ে নিলেও কাজ হতে পারে। এবার একেবারে আমার আমাশা আর অম্বল না ধরালে দেখছি মন্ত্রী মশাইয়ের শান্তি হচ্ছে না। ওরে বাবা রে, বলছেন কি মন্ত্রী মশাই? এইসব খেলে মানুষটা কি আর বাঁচবে? যদি আমাকে বাঁচাতে চাও তাহলে তাহলে এক্ষুনি একবার রাজবৈদ্যকে খবর দাও। শরীরটা যেন কেমন হাঁকপাক করছে। ও আমার চিকিৎসা বুঝি পছন্দ হলো না? বেশ, তাহলে যা ভালো বুঝবে করো, তবে তাকেও আমি একা ছাড়বো না। লাভের গুড় বৈদ্য একা খেয়ে যাবে সেটা আমি হতে দেব না। পরীক্ষা করে কি বুঝছেন কবিরাজ মশাই? মানুষটা যে আনচান করছে, কিছু তো বলুন। না 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 না, ভাবগতিক তো ভালো ঠেকছে না। সে তো আমি সেই কখন বুঝে গেছি, খালি সময় নষ্ট। গোপালের রক্তচাপ বেড়ে যাচ্ছে, তাই যত বিপত্তি ওই সেখান থেকেই। নতুন তো কিছুই শোনাচ্ছ না। নারী পরীক্ষা করে এটাও আমি সেই ভোরবেলাতেই বুঝে গেছিলাম। মন্ত্রী মশাইয়ের কথা শুনেই তো দাদুর চাপ আরো বাপ করে বাড়ছে। তবে কবিরাজ মশাই যখন একবার এসে গেছেন তখন যথা সময় সব সামলে দেবেন, ভয় পাস না। কিন্তু কি করে এসব হলো আমি তো কিছুই বুঝতে পারছি না। ওহ জল জ্যান্ত মানুষটা কেমন চুপসে যাচ্ছে গো। কি যে হলো কিছুই বুঝতে পারছি না। আসলে ওই গোপালের শারীরিক পরিশ্রমটা কম হচ্ছে, আর তার উপর খাওয়া, ফলে মাথায় ওই বায়ু চেপে বিপত্তি আরো বেড়েছে। এই এতক্ষণে একটা ঠিক কথা বলেছ বৈদ্য, শুধু খেলে হবে, হজমও তো করতে হবে। এই রে, আমি আবার এমন কথা কখন বললাম? ওরে বাবা, আমি বলি বসে বসে চিন্তা করব না তো কি ছুটে নাচানাচি করব? মরেছে আবার নাচানাচি? না 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 না, এ কথাও আমি বলিনি। বাবা, ও মাথাটা ঝনঝন করছে, একেবারে খসে পড়ে যাবে মনে হচ্ছে। এবার যাবে, টনটন করছে। ও কবিরাজ মশাই, আপনি ওর মাথাটা আগে ঠিক করে দিন। ওর কষ্ট যে আর চোখে দেখা যায় না কবিরাজ মশাই, কিছু করুন। দাদু তো আসলে মাথার কাজটাই বেশি করেন, তাই মাথা নিয়ে যত চিন্তা। তবে এবার থেকে একটু ওই সাবধানে থাকতে হবে। এখনকার মতন আমি সামলে দিচ্ছি। সে যা হয় হবে, এখন তো পাঁচন টাচন দিয়ে কিছু একটা করো আর ছাড়ো। এই তো এটা ওই খাবার পরে ঘুম পাবে, আর ঘুম থেকে উঠলেই গোপাল আবার চাঙ্গা হয়ে যাবে। তবে কি কবিরাজ মশাই? এবার থেকে দেখতে হবে গোপাল যাতে একটু ওই শারীরিক পরিশ্রমটা করে। হ্যাঁ, এবার থেকে ওকে গায়ে গতরে খেটে কাজ করতে হবে। নাও গোপাল নাও, আর বেশি ওই চিন্তা না করে চোখটা বুজিয়ে ফেলো। এক ঘুম দিলেই দেখবে সব ঠিক হয়ে গেছে। কি ঘুমে চোখ দুটো বন্ধ হয়ে যাচ্ছে।
এই তো গোপাল হাজির হয়েছে। আজ বেশ ফুরফুরে লাগছে গোপালকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজ বেশ কেমন টাটকা তাজা লাগছে। ওহ, গোপালের জন্য চিন্তা করে করে কদিন যা কাটলো। মা, কি মিথ্যে কথা! মন্ত্রীমশাই নাকি ভাবছেন গোপালের কথা। তবে এখন আমি বেশ বুঝতে পারছি স্বাস্থ্যই সম্পদ। মনে হচ্ছে তো আমার ওই টোটকায় কাজ হয়েছে। গোপাল এবার বেশ নড়ে চড়ে বসেছে। হ্যাঁ, তবে শুধু গোপাল নয়, সবাইকেই নিজের শরীরটা দেখতে হবে। আমি তো দেখি মহারাজ, শরীরটা ঠিক রাখার জন্য আমি নিয়মিত কসরত করি, আর সেটা আমার খুব ভালো মতোই হয়। এই দেখুন তবে। বাহ, এই তো মন্ত্রী কেমন ফড়িংয়ের মতো ত্রিং বিড়িং করছে। বুদ্ধিং যস্য বলং তস্য। মন্ত্রী মশাইয়ের বলও আছে, বুদ্ধিও আছে। যদি খাও ফল, তাহলে শরীরে পাবে বল। তাই ফল খাওয়ান মহারাজ, ফল খাওয়ান। এদিকে যে সত্যি সত্যি বল গড়াগড়ি খাচ্ছে। গোপালের যা নাদুস নুদুস ভুঁড়ি, ওটা যে কি করে ঝরবে সেটা তো ভাবতে গিয়েই আমার রক্তচাপ আবার বেড়ে যাচ্ছে। মনে হচ্ছে মহারাজ আর মন্ত্রী মশাইয়ের বেশ ফুর্তি হয়েছে। মহারাজ, চাপটা আপনার ওপর না চাপিয়ে বরং ওই গোপালের ওপরেই চাপান, দেখুন যদি কিছু হয়। না 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 গোপাল, এবার যে তোমাকেও একটু কসরত করতে হবে। আজ মনে হচ্ছে মহারাজ একেবারে আদা জল খেয়ে লেগেছে। আজ আর মহারাজ ছাড়বেন না। মোটা গোপাল এবার পেঁচে পড়েছে। তুমি ওদিকে আর আমিও এদিকে শুরু করি। আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ, আমি একদম আপনার পাশে পাশেই থাকবো। এই তো, তাহলে মন্ত্রী না হয় আমাকে কিছু আসন আর প্রাণায়াম শিখিয়ে দেবে। এই মরেছে, এবার তো আমি ফ্যাসাদে পড়লাম। তাহলে গোপাল, শরীরটা ঝরঝরে করার জন্য কাল থেকে লেগে পড়ো। কাল কি বলছেন মহারাজ? মানে আমি তো আজ থেকেই, মানে এখন থেকেই শুরু করে দিতে রাজি আছি। তাহলে মন্ত্রী, তুমি না হয় লেগে পড়ো। আমি আবার কি লাগবো? ওই যে আমার সাহায্যে লাগবেন। আপনি একটু সাহায্য করলেই ব্যায়ামটা আর একটু ভালো করে করতে পারি। বোঝো ঠেলা, সাহায্যটা কি করে করতে হবে সেটা তো বলবে। না না, ওই লোহার বল ইত্যাদি, ওই মুগুর, তেমন কিছু না প্রভৃতি। এই মরেছে, এই পেট মোটাটা তো দেখছি আচ্ছা ধরিবাজ, আমাকে আচ্ছা ফাঁসিয়ে দিল। আমার যে আরেকটা আর্জি ছিল মহারাজ, ব্যায়ামের জন্য কিছু যন্ত্রপাতি আর বল বাড়ানোর জন্য ফলের যদি কিছু ব্যবস্থা করে দেন মহারাজ। সে তো নিশ্চয়ই। বল আর ফলের জন্য অর্থ আমি এক্ষুনি বরাদ্দ করে দিলাম। ওরে বাবা, এরপরে আবার মহারাজের মাথায় হাত বুলিয়ে একটাও ভারী করে নিল। আরে নে নে নে, একেবারে এখন থেকেই শুরু করে দে। চলে আয় চলে আয়। সে না হয় করছি, কিন্তু তুমি কি সব নিয়ে এলে দেখি আগে। তোমার হাতে ওইসব কি আছে দেখাও আগে। আরে তোদের জন্যই তো নিয়ে এলাম। এই তো, নে নে নে। আরে বাস, কি মজা কি মজা, কত কি। ফুচকে, এই রে তোর জন্য বল, আর এই লোহার মুগুরগুলো নিশ্চয়ই আমার জন্য। আমার জন্য লাভ করি। এখন থেকে অত কাড়াকাড়ি না করে সব রাগ দেখি এক জায়গায়। এবার একটু দৌড়াদৌড়ি করে লাফিয়ে দিয়ে গাটা গরম করে নে। আর লাফাতে পারছি না। ফুচকে, নে নে নে, আরেকবার চেষ্টা কর দেখি। এই দেখ আমি কতটা লাফ মারলাম। নে নে, অনেক লাফিয়েছিস, এবার একটু উঠবস করে দেখা তো। নে নে, থামলে চলবে না, চালিয়ে যা। বলি তুমি কি করছো? বসে বসে ঘুড়িতে হাত না বুলিয়ে যাও না, একটু মাথার ঘাম পায়ে ফেলো না। বৈদ্যমশাই কি বলেছেন খেয়াল আছে তো? এই তোমার সঙ্গে সংসার করতে গিয়েই তো ঘেমে নিয়ে একেবারে একাকার হয়ে গেছে গিন্নি। আবার অন্য কিছুর কি দরকার বলো তো? আবার আবার ওইসব যত কথা বলছো। যা বলছি সত্যি বলছি, সত্যি ছাড়া মিথ্যে বলছি না গিন্নি। বলি গা ঘামালে কার শরীর ভালো হবে, তোমার না আমার? আমার ভালো তো খুব ভেবেছো, এখন নিজের ভালোটা ভাবো। মানে
বলি এর মানে এটা কি? যা বুঝেছো ঠিক তাই। তুমি নিজের ওজন কমানোর চেষ্টা করো গিন্নি। আবার এই ভালো হচ্ছে না বলে দিচ্ছি, ভালো হচ্ছে না। শরীর নিয়ে খোটা দিচ্ছ আমার আমায়। নাও এবার ঠেলা সামলাও। এই শুরু হলো। গিন্নি ভুলে যেও না আমি অসুস্থ। বলি ওই এক ফাটা কাসর আর কদিন বাজাবে? এখন কদিন বাজাতে দাও। এই বাজনা বাজিয়েই তো মহারাজার মন্ত্রী মশাইয়ের কোমর দোলাতে হবে। ব্যাপার কি বলতো? আমিও তো সেটাই ভাবছি রে, মন্ত্রীমশাই হঠাৎ ডেকে পাঠালেন। মনে হচ্ছে জরুরি কোনো দরকার। ওই তো আছে মনে হচ্ছে। মন্ত্রীমশাই আমাদের জন্য দাঁড়িয়ে আছেন। রে পাটা চালিয়ে একটু তাড়াতাড়ি আয়। এই তো আমরা একেবারে হনহন করে হেঁটে এসেছি। নে এবার যখন এসে পড়েছিস তখন চটপট কিছু ব্যায়াম শিখিয়ে দে তো। হ্যাঁ, ব্যায়াম? ব্যায়াম শেখা তো মুখের কথা নয়। মুখে নয়, না শিখলে আর রক্ষে নেই। মহারাজ যা ধরেছে হাত পা দিয়েই যা করার করতে হবে। মানে আপনি শিখে তারপর মহারাজকে? ধুর, মহারাজকে কেন, গোপালকে শেখাতে হবে। আরে বাস, তাহলে তো দারুণ ঝামেলায় পড়ছেন বলে মনে হচ্ছে। সবই যখন বুঝতে পেরেছিস তখন দাঁড়িয়ে না থেকে দু চারটে ব্যায়াম দেখা। হ্যাঁ, ওই হাত দুটো দুদিকে ছড়িয়ে দিন। হ্যাঁ, এই তো। হ্যাঁ, পাটা তুলুন। হ্যাঁ, আরেকটু। হচ্ছে না। আর পারছি না রে বাবা। এবার কোমরটা ধরে সামনের দিকে ঝুঁকে। গেল এই মরেছে। মন্ত্রীমশাই যা কাত হয়ে পড়েছেন তাতে তো লক্ষণ ভালো ঠেকছে না। চল এক্ষুনি এখান থেকে কেটে পড়ি। চল। হ্যাঁ, চল, পালা এখান থেকে, পালা। শরীর চর্চা করবে বলে তখন থেকে হাত পাগুলো কেমন হাঁকপাক করছে। ওদিকে মন্ত্রী মশাইয়ের পাত্তা নেই। মন্ত্রী তো আচ্ছা ঝোলালো দেখছি, কিন্তু আসছে মনে হচ্ছে না। ওই তো যেন বেঁকে। বাবা, কি ব্যথা রে বাবা। ব্যাপার কি মন্ত্রী? যাও বা এলে তাও তো দেখছি খাচ্ছ বাঁকা ধনুক হয়ে। মহারাজ একেবারে পুরো চিৎপটাং হয়ে গেছি। তা কি করে আছাড় খেলে সেটা বলো। ভোরকে গিয়ে হরকে গেছি। ওরে বাবা রে। বৃষ্টি পড়ে ঝমঝম, একেবারে পা পিছলে আলুর দম। তবে এই ভাঙা হাড়েও মন্ত্রী মশাই যা খেল দেখাবে তাতেই একেবারে চমকে যাবেন। মনে হচ্ছে মহারাজকে ভালোই তেল মাখিয়েছে। এদিকে যে দম একেবারে বের হয়ে যাচ্ছে সেটা বুঝছে না। তবে তো কোনো ব্যাপারই নয়, মন্ত্রীকে তো ভরসা করতেই হয়। না, আমার যে অবস্থা তাতে এখন বেশ কিছুদিন আমি কিছুই শেখাতে পারবো না। সে কি কথা মন্ত্রী মশাই, আপনি না শেখালে যে আমরা অনাথ হয়ে যাব। সে যাই হও, আমাকে মন থেকে সরাও। আমি এখন ব্যায়ামেও নেই আর আরামেও নেই। ওরে বাবা রে। মন্ত্রী না থাকলে তো সত্যি অসুবিধে। না, তাহলে এখন উপায়? মহারাজকে কায়দা করে অন্য রাস্তা ধরাতে হবে। আর গোপালকেও এই তালে ফাঁসাতে হবে। বিড়বিড় না করে চটপট একটা উপায় বলো দেখি। মহারাজ, আপনি বরং এসব ছেড়ে প্রাতঃভ্রমণ করুন। প্রাতঃভ্রমণ? হ্যাঁ, একেবারে শরীর মন দুই চাঙ্গা। না মানে ওই ভোর মানে সকাল। মহারাজ, গোপাল আর আপনি দুজনে 2-10 দিন এরকম চালালেই ব্যাস আর দেখতে হবে না। তাহলে চমৎকার হয়ে যাবে বলছো? সকালে হাঁটাহাঁটি মানে হয়ে বেশি, একেবারে হাতে নাতে ফল পাবেন মহারাজ। আর গোপালেরও সব ব্যারাম একেবারে বাপ করে পালাবে। কিন্তু ভোরের দিকেই তো আমরা যাকে বলে একেবারে জাঁকিয়ে ঘুমটা আসে। তা বললে তো হবে না, স্বাস্থ্যই সম্পদ, সেটাকে তো রাখতেই হবে। বেশ, তাহলে আমাকেও যা করার করতেই হবে।
না, বাচ্চারা আসার আগে সব একেবারে সুন্দর করে সাজিয়ে রাখি। এলেই একেবারে হাতে হাতে ধরিয়ে দেব। বলি বলি এই বুড়ো বয়সে সব কি আদিক্ষেতা হচ্ছে শুনি? আদিক্ষেতা নয় গিন্নি, আদিক্ষেতা নয়, তবে আদর যত্ন করে এগুলো বানিয়েছি বটে। আমি তো সেটাই বলছি গো, এই বয়সে হঠাৎ এত মুখোশ নিয়ে আদর করার মতো কি হলো? আদর কি আর সাধে করছি, একেবারে প্রাণের দায়ে করছি গিন্নি। ও দেখো, তোমার এই হেয়ালি আমার না একদম ভালো লাগে না। কি হয়েছে সেটা খুলে বলবে তো নাকি? না না গিন্নি, এখন কিছুতেই কিছু খোলা যাবে না। এখন তো এগুলো বাচ্চাদের পড়াতে হবে। ও বাচ্চাদের মন ভালো করার জন্য বুঝি করেছো? শুধু বাচ্চা কেন, এই বুড়োরও কিছু হবে বই কি। তবে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ যে কিছুই বলা যাবে না গিন্নি। বেশ 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 বেশ, এই থাকো তুমি তোমার মুখোশ নিয়ে, পারলে নিজেও একটা মুখে সেটে ফেলো। আমরা চলে এসেছি দাদু, কিন্তু ব্যাপারটা কি বলো তো? মনে হচ্ছে আবার কোনো কাজের কাজ করতে হবে। আমি তো একেবারে কোমর বেঁধে ফেলেছি। বেশ বেশ, শোন তাহলে, এই মুখোশগুলো তোরা সবাই বুঝে নে। ওমা, এসব তো জীবজন্তুর মুখোশ। আরে ওই সব দিয়েই তো কাজ হবে। শোন, তোদের কি করতে হবে সেটা বরং ভালো করে শুনে নে। তোমার কোনো চিন্তা নেই গোপাল দাদু, আমরা ঠিক সময়ে ঠিক কাজটা করে দেব, আর কেউ কিছু টেরও পাবে না। হ্যাঁ, এমন ভাবে করতে হবে যাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। মুক্ত হাওয়া, সুন্দর আলো, ও কি ভালো কি ভালো। হ্যাঁ হ্যাঁ, চমৎকার লাগছে মহারাজ। আপনার সঙ্গে হাঁটাহাঁটি না করলে এমন সবার বুঝতাম কি করে বলুন? যাক, বুঝে যখন গেছো তখন অভ্যেস আর ছেড়ো না। প্রতিদিন আর কিছু না হোক, প্রাত ভ্রমণটা কিন্তু হওয়া চাই। আপনি যদি সঙ্গে থাকেন তবে আমিও আছি মহারাজ। আমার আর না থাকার কি আছে? আমি আজও আছি, কালও আছি, এখন যেমন আছি কালও। কি হলো মহারাজ, আপনার এমন তাল কেটে গেল কেন? আমি দেখতে পাচ্ছি আর তুমি পাচ্ছ না। ওরে বাবা, ওই তো কতগুলো উকি ঝুঁকি মারছে। ওরে ওরে পাড়ারে। সে কি মহারাজ, প্রাতঃভ্রমণ করবেন না? আরে প্রাতঃভ্রমণ আমার মাথায় থাকুক। আমি পালালাম, বাঁচতে চাইলে তুমিও পালাও। ওরে বাবা রে, ওরে বাবা। সাবাস, দারুণ কাজ করেছিস তোরা। মন্ত্রী মশাই তো আগেই সরে পড়েছে, এবার মহারাজও ছুট লাগিয়েছে। ব্যাস, আর কোনো চিন্তা নেই, এবার শুধু খাওয়া আর ঘুম। বুঝলে মন্ত্রী, ভাবছি আমার পারিষদদের মধ্যে একটা শারীরিক পটুতার পরীক্ষা নেব। ঠিক বুঝলাম না মহারাজ। মানে একটা খেলাধুলার প্রতিযোগিতা। খেলাধুলার প্রতিযোগিতা মানে বলছিলাম কি, আপনার সব সভাসদেরই তো বয়স হয়ে গেছে, তাই এই বয়সে খেলাধুলার প্রতিযোগিতা করতে গেলে শেষকালে আবার সবটা ছেলে খেলা হয়ে যাবে না তো? কেন 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 ছেলে খেলা হয়ে যাবে কেন? হ্যাঁ, আসলে আসলে বয়স হচ্ছে গিয়ে মনের ব্যাপার। আপনি এই বয়সেই বুড়ো আর ওই শুটকো মেরে গেছেন, তাই ওই বয়স বয়স করছেন। আমার দিকে তাকিয়ে দেখুন তো, এতখানি বয়সেও কেমন সতেজ আছি। বেশি সতেজতা দেখিও না তো, আসলে মহা সুখে আছো বলেই পাকা আমের মতো সতেজ আছো। আমার মতো যদি সর্বক্ষণ মাথায় চিন্তা করতে হতো তাহলে তুমিও শুকিয়ে আমসি হয়ে যেতে, বুঝলে? থাক থাক, এখন আমার আমসত্বের গল্প থাক। তা খেলাধুলার প্রতিযোগিতায় কে কে অংশগ্রহণ করতে চাও বলো? আমি তো রাজি। আমার যথেষ্ট বয়স হয়ে গেছে, আমাকে ছেড়ে দিন মহারাজ। বাল্যকাল থেকে অধ্যয়ন নিয়ে ব্যস্ত থাকার ফলে খেলাধুলো আমার আসে না মহারাজ। আমি কবি, ছোটবেলা থেকেই ওই খেলাধুলোর থেকে কাব্যের দিকেই আমার টান বেশি। না মহারাজ, এই বয়সে মাঠে নেমে আর লোক হাসাতে চাই না। তোমরা সকলে না এক একটা জাতা, তবে
খেলাধুলা হবে যখন মনস্থ করেই ফেলেছি, তখন খেলাধুলা তো হবেই। কিন্তু কেউই তো অংশ নেবে না বলছে। চিন্তা করবেন না মহারাজ, কেউ না নিক, আমি একলাই অংশ নেব আর সব পুরস্কার একলাই জিতবো। খুব ভালো, খুব ভালো। এই না হলে আমার সেনাপতি। তাহলে একটা দিন ঘোষণা করে ফেলা যাক। কিসের দিন ঘোষণা করতে চলেছেন মহারাজ? তোমাদের মধ্যে একটা খেলাধুলার প্রতিযোগিতা। ভালো ভালো, খুব ভালো। তা প্রতিযোগিতায় কারা কারা অংশ নেবে? এই সুযোগে গোপালকে না যতটা মোক্ষম করা যেতে পারে। কেন 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 সেনাপতি আর তুমি? আর বাকিরা? ওরা সব রোগা পাতলা দুর্বল মানুষ। আর শ্বাসে জলে বলতে তুমি আর সেনাপতি। তাই তোমাদের মধ্যেই দৌড় প্রতিযোগিতা হবে। সেরেছে। কেন 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 সেরেছে কেন? বলছিলাম কি মহারাজ, আমি যে একটু বেশি মাত্রাতেই ওই শ্বাসে জলে, তাই তো আমার আগে আমার মধ্যপ্রদেশ চলে। সেই জন্য দৌড়নো তো দূরের কথা, জোরে হাঁটতে গেলেও যে আমার হাঁপ ধরে যায় মহারাজ। আমি কি করে দৌড়বো? এসব কোন অজুহাতি আমি শুনতে চাই না। প্রতিযোগিতা হবে যখন বলেছি তখন হবে। আর অন্য কেউ যখন করতে রাজি হচ্ছে না, তখন তোমার আর সেনাপতির মধ্যেই হবে। সেনাপতির কাছে আমি যে গোহারান হেরে যাব মহারাজ। কেন হারবে কেন? গোপালের গোহারান হেরো মুখটা যে কেমন দেখতে হবে সেটা ভাবলেই আমার হাসি পাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, আমি 10 দিন সময় দিচ্ছি। এই 10 দিনে তুমি দৌড়ঝাঁপ অভ্যাস করো, আর তাতে তোমার ভুঁড়িও কমবে, দমও বাড়বে। যাও যাও যাও, আজ থেকেই মাঠে গিয়ে লেগে পড়ো। কিন্তু কেন কিন্তু কিন্তু বলে বাগড়া দিচ্ছ বলো তো? জানো না মহারাজ, একবার সিদ্ধান্ত নিলে সে সিদ্ধান্তের আর নড়চড় হয় না। একেবারে ঠিক কথা বলেছ মন্ত্রী। হ্যাঁ, আমার যে কথা সেই কাজ। অতএব দৌড়ের জন্য তৈরি হও। এ কি শুনছি মহারাজ, আপনি নাকি গোপাল আর সেনাপতির মধ্যে দৌড় প্রতিযোগিতার আয়োজন করছেন? ঠিকই শুনেছ। না না না, এটা কিন্তু আপনার খুব অন্যায় মহারাজ। গোপালের কাজ মাথা দিয়ে, দৌড় ঝাঁপে ও সেনাপতির সঙ্গে পেরে উঠবে কেন? আসলে বারবার বুদ্ধির খেলায় অন্যকে হারিয়ে ওর মধ্যে বেশ একটা দম্ভ জমা হয়েছে। হ্যাঁ, তাই আমি অন্তত একবার ওর হারা মুখটা দেখতে চাই। চেষ্টা করে দেখুন, দেখবেন গোপালকে জব্দ করতে গিয়ে আপনি আবার নিজেই না জব্দ হয়ে যান। সে তুমি যাই বলো না কেন, গোপালকে জব্দ করার এমন সুযোগ আমি কিন্তু হাতছাড়া করছি না। তাহলে যা ইচ্ছে হয় করুন মহারাজ। কাল থেকে আমি আর ভাত খাবো না। মানে? কাল থেকে সকাল বিকেল দুবেলা রুটি, আর ভোরে উঠে 2 মাইল দৌড়। বাবা, বলি কি হলো কি তো, মানে তোমার মতন ভেতো বলছে ভাত খাবে না, আবার ভোরে উঠে 2 মাইল করে দৌড়বে? এই বলি কোন ভূতে ধরলো তোমায়? ভূতেই ধরেছে বলতে পারো, একেবারে সাক্ষাৎ মহারাজের ভূত। মানে আজ থেকে ঠিক 10 দিন বাদে আমার আর সেনাপতির মধ্যে মহারাজ এক দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছে। সে কি গো, তোমার আর সেনাপতির মধ্যে দৌড় প্রতিযোগিতা? আরে সেনাপতি তো ব্যায়ামবীর মানুষ, শুনেছি রোজ সকালে মুগুর ভেজে শরীর চর্চা করে। হ্যাঁ, তার সাথে তুমি পারবে কেন? তাহলেই বোঝো, আসলে আমি ঠিকই বুঝতে পেরেছি যে এই সমস্তই হচ্ছে মহারাজের বদ বুদ্ধি, যেন তেন প্রকারে সকলের সামনে আমাকে হাসির খোরাক করা। ও, তা যখন বুঝতেই পেরেছো, তখন বুদ্ধি খাটিয়ে মহারাজের এই বদ বুদ্ধি আটকাও। হ্যাঁ হ্যাঁ, আটকাবই তো, আর এমন ভাবে আটকাবো যে তখন মহারাজ আর কেঁদে কুল পাবে না। শুধু ঠান্ডা মাথায় একটু ভাবতে দাও। নাহলে কিন্তু সেনাপতি মশাইকে তুমি হারাতে পারবে না। দূর ছাই, এর থেকে জোরে আমার দ্বারা আর হবে না। এতেই বলে কিনা আমার জিভ বেরিয়ে যাচ্ছে। ওরে বাবা, কিন্তু দৌড়ের গতি না বাড়ালে সেনাপতি মশাইয়ের কাছে হেরে ভূত হয়ে যাবে। তখন তোমাকে দেখে তো সকলে হাসবে। সেটাই তো জান আমাদের মহারাজ। ওরে বাবা, আমি আর পারছি না, বুকের মধ্যে কেমন হাঁপ ধরে যাচ্ছে। একি
করে বসে পড়লে কেন? ওঠো ওঠো ওঠো, দৌড়ো। আমি আর পারছি না রে। তাহলে কি হবে? শেষকালে কি তুমি সকলের হাসির খোরাক হবে? হাসির খোরাক হই হব? এমনিতেই তো আমার এই মোটা পেট আর মাথা ভর্তি টাক নিয়ে সকলে আড়ালে হাসাহাসি করে। এবার না হয় সামনাসামনি হাসবে, তাতে আমার ভারী বই গেল। কিন্তু এত ভারী শরীর নিয়ে দৌড়তে পারবো না। কি গোপাল, দৌড় অভ্যাস করতে গিয়ে তুমি তো দেখছি হাঁপিয়ে গিয়ে মাটিতে বসে পড়ছো। আমার বসে পড়া দেখে আপনি আনন্দ পেয়েছেন তো? আনন্দ পেতে যাবো কেন, কিন্তু সব বিষয়ে জিতে যাওয়া গোপাল ভাঁড় যদি সেনাপতির কাছে দৌড়ে হেরে যায়, তাহলে যে আমাদের সকলের মুখে চুনকালি লেগে যাবে। লোকের কাছে তখন মুখ দেখাবো কি করে? চাদরে মুখ ঢেকে নেবেন, ব্যাস, তাহলে আর মুখ দেখাতে হবে না। চত্ব সব। মাথার মধ্যে এখনো কেন যে বুদ্ধিটা আসছে না। গোপাল কি আজকে রাজসভায় আসবে না? কি করে আর আসবে মহারাজ? সকালবেলা দেখলাম দৌড় অভ্যাস করতে গিয়ে এই এত বড় জিভ বের করে মাঠের মধ্যে একবারে শুয়ে পড়েছে। বাবা বাবা, গোপালের জব্দ হওয়া তাহলে শুরু হয়ে গেছে। রাজবৈদ্য, গোপাল যদি আজকে রাজসভায় না আসে, তাহলে তুমি একবার ওর বাড়িতে গিয়ে গায়ের ব্যথা মরার ওষুধ দিয়ে এসো। প্রণাম মহারাজ। আরে গোপাল যে, এসো এসো এসো। তা মন্ত্রীর মুখে শুনলাম সকালে নাকি দৌড় অভ্যাস করতে গিয়ে তোমার জিভ বেরিয়ে পড়েছিল। মন্ত্রী চামচিকেটার দেখছি খুব আমোদ হয়েছে। আরে গোপাল, একদিনই যে তোমার চোখের কোল বসে গেছে দেখছি। ও খুব কি কষ্ট হচ্ছে? কেন খামোখা গোপালকে কষ্ট দিচ্ছেন মহারাজ? আপনি এখনই আমাকে ওই বিজয়ী বলে ঘোষণা করে দিন, কেননা দৌড়ে আমাকে হারানো গোপালের পক্ষে অসম্ভব। তুমি থামো তো সেনাপতি, এত সহজে হার মানতে গোপাল কখনো শেখেনি। হ্যাঁ, সে তো আমি জানি গোপাল, তবুও বলো বলো বলো, কিসে তোমার কষ্ট হচ্ছে? দৌড়তে না ছুটতে? না মহারাজ, দৌড়তে আমার অসুবিধা হচ্ছে না, তবে খানিকটা দৌড়বার পরেই হাতে পায়ে কেমন যেন জোর পাচ্ছি না মহারাজ। ও, হাতে পায়ে জোর পাচ্ছ না? তা কাল থেকে খানিকটা গাছে চড়া অভ্যেস করো। হ্যাঁ, তর করে গাছে উঠবে আর চড়বড় করে নামবে, ব্যাস, তাহলেই দেখবে হাতে পায়ে না বিস্তর জোর পাচ্ছ। কিন্তু আমি তো গাছে চড়তে জানি না মহারাজ। সে কি, গাছে চড়তেও জানো না? না, তুমি তো দেখছি একটা ভুঁড়িওয়ালা অপদার্থ। গাছে চড়িয়েই আপনাকে কেমন জব্দ করি দেখবেন। তাহলে আমাকে একটু শিখিয়ে দেবেন মহারাজ? হ্যাঁ, সে তো দেওয়া যেতেই পারে, আসলে বহুকাল অভ্যেস নেই তো। তাতে কি এসে যায়? শুনেছি সাঁতার কাটা আর গাছে চড়া কেউ একবার শিখলে কখনো ভুলে যায় না মহারাজ। সেটা অবশ্য ঠিক, তবে বয়স হয়েছে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার ওই পারিষদদের মধ্যে কেউ যদি তোমার শিখিয়ে দেয়। আমি কিন্তু গাছে চড়তে পারবো না। আমিও পারবো না মহারাজ। গাছে চলেই কেমন মাথা ঘুরে মহারাজ। ঠিক আছে, তাহলে সেনাপতি তোমায় গাছে চড়া শিখিয়ে দেবে। না না মহারাজ, এটা হয় না। দৌড় প্রতিযোগিতায় গোপাল হচ্ছে আমার বিপক্ষ প্রতিযোগী, তা আমি শিখিয়ে দেওয়ার পর ওই হাতে পায়ে জোর পেয়ে গোপাল যদি আমাকেই হারিয়ে দেয়, তখন? দেখছেন তো মহারাজ, কেউ শিখিয়ে দেবে না আমায়। তাহলে মহারাজ, আমি কি হাতে পায়ে জোর পাবো না? ঠিক আছে ঠিক আছে, কেউ যখন শেখাতে পারবে না, তখন আমি না হয় তোমায় গাছে চড়ার কায়দা কৌশল শিখিয়ে দেব। আপনি আমায় বাঁচালেন মহারাজ। তা কবে শেখাবেন? কাল সকালে তাহলে আমার বাগানে চলে এসো, ওখানেই তোমায় গাছে চড়াটা শিখিয়ে দেব। আহা, এই না হলে মহারাজ, সত্যি মহারাজ, এখন আমি বেশ বুঝতে পারছি আপনি আমায় কতটা ভালোবাসেন। কি ব্যাপার গো গোপাল দাদু, হঠাৎ আমাদের ডেকে পাঠালে কেন? রসগোল্লা খাওয়াবে বুঝি? আরে শুধু রসগোল্লা কেন রে, রসগোল্লা, মাখা সন্দেশ সব খাওয়াবো, যদি যদি তোরা আমার একটা কাজ করে দিতে পারিস। শুধু টুকুস করে কি করতে হবে বলে দাও। সব আগে থেকে ভেবে বলতো, কার কার বাড়িতে মই আছে? মই? হ্যাঁ, গাছে চড়ার মই। ওই তো মন্ত্রী মশাইয়ের বাড়িতে একটা মই আছে, রাজবৈদ্যের বাড়িতেও একটা মই আছে, আর সব থেকে বড় মইটা আছে রাজবাড়িতে। খুব ভালো করে ভেবে বল, আর কার কার বাড়ি মই আছে? কার বাড়িতে হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, সেনাপতি মশাইয়ের বাড়িতেও কিন্তু একটা মই আছে। আর না দাদু, আর কারোর বাড়িতে মই নেই। আচ্ছা আচ্ছা, মইগুলো সব রাখে কোথায়? সব বাড়ির পেছনে, শুধু রাজবাড়ির মইটা
রাজবাড়ির পেছনে কাত করে শোয়ানো থাকে। তাহলে আজ সন্ধে হয়ে গেলে সব কটা মইকে খুব সাবধানে এনে আমার বাড়ির পেছনে রেখে দিতে হবে। কিরে, পারবি তো? দেখিস কেউ যেন দেখতে না পায়। তুমি কোনো চিন্তা করো না দাদু, এমন ভাবে মইগুলো সরিয়ে দেবো না, দেখবে কাক পক্ষীটাও টের পাবে না। ঠিক আছে, তবে মনে রাখিস তোদের এই মই নিয়ে আসার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে। কি নির্ভর করছে দাদু? কাল সকালে রাজবাড়ির বাগানে চলে এলেই সব কিছু দেখতে পাবি। বুঝলে, কাল আবার ভোর ভোর উঠতে হবে। কেন মহারাজ, ভোর ভোর উঠতে হবে কেন? ওই যে গোপালকে আবার গাছে ওঠা শেখাতে হবে। কেন গোপালকে গাছে ওঠা শেখাতে হবে কেন? আর বলো না, ওই দৌড় অভ্যাস করতে গিয়ে গোপাল নাকি হাতে পায়ে জোর পাচ্ছে না। তাই আমি বললাম যে গাছে ওঠা অভ্যেস করলে হাতে পায়ে জোর আসবে। তা গোপাল তো আবার গাছে চড়তেও জানে না, তাই একটু শিখিয়ে দিতে হবে আর। ও, এই বয়সে আপনি গাছে চড়বেন? আচ্ছা, চড়ার পর নামতে পারবেন তো? দেখো রানী, আমাকে এতটা ঢেঁড়স ভেবো না। আমি যেমন গাছে চড়তেও জানি, তেমনি নামতেও পারি। পারলেই ভালো। সত্যি কথা বলতে কি, বিয়ে হওয়ার পর অবধি আপনাকে কখনো গাছে চড়তে দেখিনি আমি। তা কোনোদিন যদি দেখে না থাকো, তাহলে কাল সকালে বাগানে চলে এসো, দেখবে আমার কেরামতি। ওরে বাবা, এনে ফেলেছিস? হ্যাঁ দাদু। আরে, এটা কার বাড়ির? মন্ত্রী মশাইয়ের। এবার কার বাড়ি যাবি? রাজবৈদ্যের বাড়ি। তাহলে যা, আমি বরং ততক্ষণে চট করে মইটা আমার বাড়ির পেছনে লুকিয়ে রাখি। কিরে গুলটে, এখানেই দাঁড়িয়ে থাকবি না মই আনতে যাবি? আরে বোকা, একটুখানি অপেক্ষা করে দেখতে হবে যে সেনাপতি মশাই এখন কি করছে। দেখেছিস সেনাপতি মশাই কেমন হুট করে বাড়ি থেকে বেরিয়ে এলো? গেলেই তো ধরা পড়ে যেতাম। আরে, সেনাপতি মশাই তো ঘরের দরজা বন্ধ করে চলে গেল। আর আমাদের সুযোগটাও এসে গেল। চল চল এবার। কিরে, এটা কার বাড়ির? সেনাপতি মশাইয়ের বাড়ির। তাহলে মন্ত্রী হলো, রাজবৈদ্য হলো, সেনাপতি হলো, শুধু বাকি রইলো রাজবাড়ির মই। চল গুলটে, চট করে সেটাও নিয়ে আসি। খুব সাবধানে কিন্তু, মনে রাখিস রাজবাড়িতে কিন্তু সর্বক্ষণ পাহারা থাকে। তেমন হলে প্রহরীদের চোখে ধুলো দিয়ে নিয়ে আসবো। তুমি কিচ্ছু চিন্তা করো না দাদু, শুধু আমাদের রসগোল্লা আর ওই মাখা সন্দেশের ব্যাপারটা মনে রেখো। কি করবি রে গুলটে, সামনে যে প্রহরী। ওরে বাবা রে, ওরে বাবা রে। কি হলো কি হলো? ওরে বাবা রে বাবা রে বাবা, আয় কি একটা কামড়ালো। সে কি, সাপ নয় তো? বলতে পারছি না, তবে তবে খুব জ্বালা করছে। ও বাবা রে। চল চল চল, রাজবাড়িতে চল, রাজবাড়িতে ওষুধ আছে, লাগাবি, চল। এসো এসো গোপাল, তোমায় এবার দেখিয়ে দিচ্ছি কি করে গাছে চড়তে হয়। হ্যাঁ মহারাজ, খুব ভালো করে দেখিয়ে দিন, যাতে একবার দেখেই সবটা বুঝতে পারি। মহারাজ, আপনি তো আর বুঝতে পারছেন না যে এরপর আপনার কি অবস্থা হবে।
এই দেখো, প্রথমে 2 হাত দিয়ে গাছটাকে খুব ভালোভাবে জড়িয়ে ধরবে। বুঝলাম। তারপর 2 পায়ে চাপ দিয়ে ওপরে উঠবে। তারপর আর কি, এইভাবে হাতের জোর আর পায়ের চাপে গাছে উঠে যাবে। সত্যি মহারাজ, আমি যেটা পারি না আপনি সেটা কি সুন্দরভাবে পারছেন। কেমন তরতর করে গাছে উঠে যাচ্ছেন। মহারাজ তো আর তোমার মতো ঢেঁড়স নন। মহারাজ, আপনার এই গাছে ওঠা দেখে আমার হাতে পায়ে কিরকম যেন জোর এসে যাচ্ছে। আরো জোর পাবো আপনি যদি একেবারে গাছের ওপরে উঠে যান। ওরে বাবা, আজ পারছি না। কেমন কেমন যেন হাত ধরে যাচ্ছে, হাত পায়ে কেমন যেন খিল লেগে যাচ্ছে। ওরে বাবা, তাহলে আর বেশি ওপরে ওঠার দরকার নেই মহারাজ, আপনি নেমে আসুন মহারাজ। ওরে বাবা, নামতে যে পারছি না। তলার দিকে তাকালেই যে মাথা ঘুরে যাচ্ছে। ওরে বাবা, তাহলে সামনের ওই ডালটায় বসে থাকুন, আমরা বরং একটা মই আনার ব্যবস্থা করি। ওরে বাবা, কি বিপদ! তাই করো সেনাপতি, এক্ষুনি একটা মই নিয়ে এসো। যা, এ আবার কি হলো মহারাজ? গাছে উঠতে পারছেন না? এই নাকি আপনি খুব ভালো গাছে চড়েন। চুপ করো তো গোপাল, আমি মরছি নিজের জ্বালায়, আর এর মধ্যে তুমি আবার ফোড়ন কাটছো। মহারাজ গাছে উঠে নামতে পারে না। চুপ! একবার সেনাপতিকে মই আনতে দে, তারপর গাছ থেকে নেমে সবকটার কান কিভাবে মুলে দিতে হয় সেটা ভালো করে দেখিয়ে দেব। কি হলো সেনাপতি? আরে মই কোথায়? বাড়ির পিছনেই রাখা ছিল, কিন্তু এখন গিয়ে দেখি নেই। সে কি, কোথায় গেল? কে নিল? আমি আনছি মই। আমিও দেখছি। একটা শক্ত কাপড় আনবো মহারাজ, আপনি সেই কাপড়ের উপর ঝপ করে লাফিয়ে পড়বেন। কি বুদ্ধি! এই ভারী শরীর নিয়ে আমি কাপড়ের উপর ঝাঁপাবো? আরে শেষে যদি কাপড় ছিঁড়ে যায় তখন তো হাড়গোড় ভেঙে এক কেলেঙ্কারি ব্যাপার হবে। বাবা, কেন যে মরতে গাছে উঠতে গেলাম। গোপাল, বলছি এসবের মধ্যে তোমার কোনো দুষ্টু বুদ্ধি নেই তো? এই জন্যই বলে মায়ের মন, একমাত্র মাই ঠিক ছেলের মনের কথা পড়তে পারে। গোপাল, বলছি শেষ অব্দি মহারাজ গাছ থেকে নামতে পারবেন তো? আপনি কোনো চিন্তা করবেন না, মহারাজকে যেমন গাছে তুলে দিয়েছি তেমনি নামিয়ে আনার দায়িত্ব তো আমার। আমার বাড়িতে কোনো মই পেলাম না মহারাজ। আর আমারটাও যে কোথায় গেল? আচ্ছা, রাজবাড়িতে একটা বড় মই আছে না? এই প্রহরী, এক্ষুনি ওই মই এনে আমায় গাছ থেকে নামাও। মহারাজ, রাজবাড়ির ওই লম্বা মই হাওয়া। মানে তো জানি না মহারাজ। তাহলে কি হবে? আমি কি এখন থেকে হনুমানের মতো গাছের ডালেতেই বসে থাকবো নাকি? কেন থাকবেন মহারাজ, আপনার বিপদ তাড়নে গোপাল আছে কি করতে। আমি আর গুলটে যাব আর মই নিয়ে চলে আসবো। আয়তরে গুলটে। কেউই যখন মই আনতে পারলো না, তখন গোপালই বা মই আনবে কি করে? গোপালের তো কোনো মই নেই। ওই তো মই নিয়ে এসে গেছে। এবার গাছে লাগিয়ে আপনাকে গাছ থেকে নামিয়ে আনবো, তবে তার বিনিময়ে আমি কি পাবো? বলো কি চাও? আপনাকে তাহলে আমার আর সেনাপতির মধ্যে দৌড় প্রতিযোগিতাটা বাতিল করে দিতে হবে। ঠিক আছে, তাই হবে। বাতিল হলো দৌড় প্রতিযোগিতা। এখন গাছের সাথে বইটা লাগাও। আমি গাছ থেকে নেমে বাঁচি। বদমাইশ, বাজি ধরে বাজ, আয়। কি আমি আবার তাড়া করছেন কেন? তোমার পিচ্চুগিরি আমি ধরতে পারিনি ভেবেছো? আমি তখনই বলেছিলাম খামোকা গোপালকে জব্দ করার চিন্তা মাথা থেকে নামান। এখন দেখলেন তো গোপালের বুদ্ধির কাছে নিজেই কেমন জব্দ হয়ে গেলেন। জব্দ হয়ে গেলাম
তাই না? বুঝলে রানী, ওই গোপালের বুদ্ধির কাছে জব্দ হয়েও সে যে কি সুখ! For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.